আমি প্রফেসর নিতাই পদ বিশ্বাস, প্রফেসর অফ ইউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, শেরেবাংলা নগর, ঢাকা। আজকে প্রস্টেট গ্রন্থি বা প্রস্টেট গ্ল্যান্ড সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব। আমরা সকলেই জানি যে প্রস্টেট গ্ল্যান্ড এটা সেকেন্ডারি সেক্স অর্গান, শুধুমাত্র পুরুষদের এই গ্রন্থিটা থাকে। এটা মূত্রথলি তার নিচেই, যেখানে মূত্রদ্বারটা শুরু হয়, তার চারিপাশ দিয়ে এটা অবস্থান করে এবং সাধারণত একজন পুরুষের এটা 20 গ্রাম বা তার কম এর ওজন থাকে এবং এর 2টা লোব বা আরেকটা যখন বড় হয়ে যায় তখন অনেক সময় 3টা লোব বা এরকম আমরা পরীক্ষায় পাই, বা আমরা যখন কোনো পরীক্ষা নিরীক্ষা করি, বিশেষ করে মূত্রদ্বার দিয়ে যে পরীক্ষা করি, তখন আমরা দেখতে পাই যে 2 পাশে 2টো লোব, মানে 2টা ভাগ থাকে, যেগুলো খুব প্রসারিত হয়ে বড় হয়ে একদম মূত্রদ্বারটাকে চেপে আসে। অনেক সময় মিডিয়ান লোব নামে আরেকটা লোব, 3টা লোব এসে যায়, যার ফলশ্রুতিতে অনেক সময় প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে যায়। কারণ এই গ্রন্থিটা, এই গ্ল্যান্ডটা বড় হলে প্রস্রাবের মুখটাকে, প্রস্রাবের যে দ্বারের মুখটা, মানে একে বলি আমরা ইন্টারনাল ইউরেথ্রাল যে মিয়েটাস বা ব্লাডার নেক ওপেনিং, সেখানে বন্ধ হয়ে গেলে তখন প্রস্রাব আটকে যায়। তো এটা 50 ঊর্ধ্ব বা তার বেশি বয়সের মানুষের সাধারণত হয়। যদিও আমরা ধরে নিই যে 40 বছরের পরে আমাদের প্রস্টেট গ্ল্যান্ডটা বেশি বড় হতে থাকে, কিন্তু লক্ষণ যেগুলো সেগুলো আমাদের 50 বছর, 60 বছর বা তদূর্ধ্ব এগুলো পাওয়া যায়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাগুলো পাই সেগুলো হলো প্রস্রাব, মূত্র নিঃসরণ সংক্রান্ত, ইউরিনেশন, মিক্সুরেশন সংক্রান্ত। যেমন ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব আটকে রাখতে পারতেছে না, প্রস্রাব ধরে রাখা যাচ্ছে না, বা প্রস্রাব করতে অসুবিধা হচ্ছে, হেজিটেন্সি বলে, বা প্রস্রাব শুরু হতেই অসুবিধা হচ্ছে, বা শেষের দিকে প্রস্রাব হচ্ছে, বা কোনো কোনো সময় মনে হচ্ছে প্রস্রাব আটকে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে আটকেও যায়, তখন ক্যাথেটারাইজ করে হয়তো ঠিক করতে হয়। আর রাত্রে শোয়ার পরে হয়তো ঘন ঘন প্রস্রাব ওঠে, অনেক সময় 5 বার, 7 বার, 10 বার, খুব ঘুমের ডিস্টার্ব হয় এবং কাপড় চোপড় হয়ে যায়, একেবারে ইনকন্টিনিউয়াস। তো এই সমস্ত প্রবলেম নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তাকে আমরা বলি যে বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট। দেখা যাচ্ছে সেখানে ক্যান্সার নাই, আবার অনেক ক্ষেত্রে ক্যান্সারও আসে, থাকতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে সঠিকভাবে যদি আমরা প্রথম একদম ফার্স্টেই তাড়াতাড়ি দ্রুত যদি ডায়াগনোসিস করতে পারি, রোগের ধরনটা যদি আমরা ধরতে পারি, রোগটা সম্পর্কে যদি আমরা জানতে পারি, তার চিকিৎসাটা ঠিকমতো দিলে উইদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা যদি সঠিক চিকিৎসাটা আমরা প্রয়োগ করতে পারি, তাহলে দেখা যায় যে তার আউটকামটা, তার প্রগনোসিস বা তার ফলাফলটা, আলটিমেট তার পেশেন্টের যে রোগ থেকে মুক্তি, সেইটা আমরা ত্বরান্বিত করতে পারি। পেশেন্ট যখন আসবেন এই সমস্ত প্রবলেম নিয়ে বা কমপ্লেন নিয়ে, লক্ষণ নিয়ে, তখন অবশ্যই তাদেরকে আমরা আগে প্রথমে একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলি আমাদের ভাষায়, মানে পায়খানার রাস্তা দিয়ে আমরা পরীক্ষা করে দেখি। আমরা আল্ট্রাসাউন্ড করি, আমরা রক্ত পরীক্ষা করি, বিশেষ করে পিএসএ নামে এক ধরনের পরীক্ষা, যেটা করলে মূত্রথলির ক্যান্সার আছে কিনা এটা আন্দাজ করা যায়। এবং বেশিরভাগ মানুষের যদি আমরা মনে করি তার পিএসএ বেশি, তার আমরা পরীক্ষা করে দেখলাম যে সেখানে তার ক্যান্সারের একটা ঝুঁকি আছে, আমরা সেক্ষেত্রে আমরা বায়োপসি করি। তবে বায়োপসির আগে আমাদের মাল্টিপ্যারামেট্রিক এমআরআই নামে এক ধরনের বিশেষ পরীক্ষা আছে, যে পরীক্ষাতে করলে আরও অনেকাংশে আমরা ধরে নিতে পারি যে এটা ক্যান্সারের দিকেই যাচ্ছে কিনা। তো এইভাবে আমরা রুগীদের সেবা দিয়ে থাকি। যদি দেখি যে বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট, সেখানে ক্যান্সারের ঝুঁকি নাই, তাহলে আমরা কয়েকভাবে আমরা রুগীদের চিকিৎসাতে একটা ওয়াচফুল ওয়েটিং মানে দেখতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা পানি কম খাওয়ানোর কথা বলি, সাধারণত 2 লিটারের কম, প্রাণীজ আমিষ কম খেতে বলি, এবং যে উদ্ভিদ যে আমিষ বা শাকসবজি প্রচুর পরিমাণে আমরা খাওয়ার কথা বলে থাকি। যদি দেখা যায় যে এই সমস্ততে পানি কম খাওয়া বা লাইফস্টাইল চেঞ্জ করার পরেও তার উন্নতি না হয়, তখন আমরা কিছু ওষুধ প্রয়োগ করি, ট্যামসুলোসিন বা সিলোডোসিন এই গ্রুপের ওষুধ, ডিউটেস্টেরয়েড। তারপরেও কাজ না হলে বা রোগীর সমস্যা হলে, কমপ্লিকেশন হলে, যেমন প্রস্রাবের থলির মধ্যে অনেক প্রস্রাব থেকে যাচ্ছে, কিডনিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে ইনফেকশন যাচ্ছে না বা রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল অপশনে যাই। যেমন পার ইউরেথ্রাল আমরা বলি যে TURP, ইউরেথ্রা দিয়ে মূত্রনালী দিয়ে আমরা মেশিনের সাহায্যে আমরা সেই প্রোস্টেটটাকে কেটে আনি, তাকে বলে TURP, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট। তো এইভাবে আমরা প্রস্টেট গ্রন্থির যদি বড় হয়, এনলার্জমেন্ট হয়, এবং বড় হলে তার যে সমস্যা জনিত কারণ থাকে, তার সেই ক্ষেত্রে আমরা এই ধরনের চিকিৎসা দিয়ে রোগীদের সেবা দিই। যদি দেখি যে ক্যান্সারের ঝুঁকি আছে, যখন পিএসএ বেশি থাকে
বা আমরা প্রোস্টেট বায়োপসি করে মাল্টিপ্যারামেট্রিক এমআরআই করে বুঝি যে এখানে ক্যান্সারের ঝুঁকি আছে, তখন আমরা সেই মোতাবেক চিকিৎসা দিই। সেক্ষেত্রেও আমাদের চিকিৎসার মধ্যে থাকে, যদি প্রোস্টেটের মধ্যেই যদি ক্যান্সারটা থাকে তাহলে এক ধরনের চিকিৎসা, একে বলি আমরা কনফাইন্ড, লোকালি কনফাইন্ড উইদিন প্রোস্টেট, সেটা রেডিক্যাল প্রোস্টেটেক্টমি বা রেডিক্যাল রেডিওথেরাপি। সেটা রেডিওথেরাপি ক্যান্সার বিশেষজ্ঞরা বা রেডিওথেরাপিস্ট ওনারা দিয়ে থাকেন। আর আমরা রেডিক্যাল প্রোস্টেটেক্টমি আমরা সরাসরি ওপেন করে করতে পারি, অথবা ল্যাপারোস্কোপি বা রোবোটিকের মাধ্যমে করা যায়। আমাদের দেশে এখনও রোবট আসে নাই, সুতরাং আমাদের বাকি যে 2 ধরনের আছে সেভাবে আমরা চিকিৎসা দিই। যদি প্রোস্টেট গ্রন্থি থেকে, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে ওই ক্যান্সারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তখন তার চিকিৎসা কিন্তু ভিন্ন হয়ে যায়। তখন তাকে আমরা তখন কিছুটা বলি যে প্যালিয়েটিভ থেরাপি, সেগুলো আপনার রেডিওথেরাপিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিই, তখন ওনারা সেই মোতাবেক চিকিৎসা দেন। তো আজকে আমাদের এই পর্যন্তই। সুতরাং প্রোস্টেট গ্রন্থি থেকে মুক্তি পাওয়ার উপায় হলো যে বয়স বৃদ্ধির সাথে সাথে প্রস্রাবজনিত কোনো সমস্যা হলে সেটাকে অবহেলা না করা, এবং তড়িৎ চিকিৎসক বিশেষ করে ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া। খুব বেশি প্রস্রাবের সমস্যা হলে পানি একটু সীমিত করা, তাকে বলে ওয়াটার ইনটেক অপটিমাইজেশন। জীবন লাইফস্টাইল একটু চেঞ্জ করা, নিয়মিত ব্যায়াম করা, সিগারেট না খাওয়া, প্রাণীজ আমিষ কম খাওয়া, উদ্ভিদ আমিষ বা শাকসবজি এগুলো বেশি করে খাওয়া, এবং কোনো সমস্যা হলেই সাথে সাথে পরামর্শ নিয়ে সেই মোতাবেক চিকিৎসকরা বা ইউরোলজিস্টরা যেভাবে বলেন সেই মোতাবেক ব্যবস্থা নিলে আশা করি এই সমস্যা থেকে সমাধান সম্ভব। ধন্যবাদ সবাইকে।